হ্যালো লার্নার্স, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আবারও একটা ক্লাস 11 সিরিজের পোয়েম নিয়ে হাজির হলাম। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে তোমরা জানো নিশ্চয়ই 3টে পোয়েম তোমাদের দেওয়া আছে সিলেবাসে। 3টের মধ্যে অলরেডি আমরা 2টো পোয়েম নিয়ে ডিসকাস করে ফেলেছি। থার্ড পোয়েম দ্য সেকেন্ড কামিং, এটা আমাদের ডিসকাশনসে বাকি ছিল। আজকে আমরা এই কবিতাটা নিয়ে আলোচনা করব, একটু বিস্তৃতভাবে আলোচনা করব এবং এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আবারও বলছি, কারণ তোমরা নিশ্চয়ই জানো, যেহেতু এটা সেমিস্টার সিস্টেমে ফার্স্ট এক্সাম এবং টোটালটাই এমসিকিউ শর্ট কোশ্চেন্স, বিভিন্ন ধরনের কোশ্চেন্স প্যাটার্ন দিয়ে হবে, সেই কারণে তোমরা প্রত্যেকেই এ নিয়ে একটু চিন্তিত। আমরাও এই নিয়ে চিন্তিত, ঠিক কীরকম কোশ্চেন হতে পারে না হতে পারে। কিন্তু এটা বলতে পারি যে কোশ্চেন্স প্যাটার্ন যেভাবেই হোক, কোশ্চেন্স বিভিন্ন স্কুলে যেভাবেই দেয়া হোক না কেন, প্যাটার্নটা ফলো করতে হবে। পর্ষদ যে প্যাটার্ন দিয়েছেন সেই প্যাটার্নটা ফলো করতে হবে। আর যদি টেক্সট তোমাদের খুব নিখুঁতভাবে পড়া থাকে, তাহলে কিন্তু তোমাদের কোনো রকম কোশ্চেন্সের অ্যান্সার দিতে সমস্যা হবে না। কারণ এটা তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হতে চলেছে। কি সেই প্লাস পয়েন্ট? যেহেতু আমাদের এমসিকিউ প্যাটার্নে হবে, অর্থাৎ 4টে করে অপশান দেওয়া থাকবে কোশ্চেন্সের অ্যান্সারে। সেই অপশানসগুলো যদি তোমরা নিখুঁতভাবে বারবার স্টাডি করো আর টেক্সট যদি পড়া থাকে, তাহলে অ্যান্সার কিন্তু তোমরা করতেই পারবে। একটু অ্যাসারশন রিজন যেগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে একটু কেয়ারফুলি স্টাডি করতে হবে। যাই হোক, তো আজকের ক্লাস শুরু করি। দ্য সেকেন্ড কামিং, ডব্লিউ.বি. ইয়েটসের লেখা দ্য সেকেন্ড কামিং, একটি গুরুত্বপূর্ণ কবিতা। কবিতায় যাওয়ার আগে দু একটা কথা আমরা ডব্লিউ.বি. ইয়েটস সম্পর্কে জেনে নেব। কারণ আগেই আমি বলেছি যে লিটারেচার ইজ দ্য মিরর অফ সোসাইটি, তাই না? লিটারেচার ইজ দ্য মিরর অফ সোসাইটি, অর্থাৎ সাহিত্য সমাজের দর্পণ। তার মধ্যে সমাজ, সেই সময়কার পরিবেশ পরিস্থিতি, রাজনীতি, অর্থনীতি, তার প্রভাব তো কবিতা, গদ্য বা গল্প তার মধ্যে তো পড়বেই। এক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম নয়। আমরা যার কবিতা পড়তে চলেছি, ডব্লিউ.বি. ইয়েটস, যার সম্পূর্ণ নাম উইলিয়াম বাটলার ইয়েটস। উইলিয়াম বাটলার ইয়েটস, ইনি একজন সেরা মডার্ন পোয়েট ইন ইংলিশ লিটারেচার। ইংলিশ লিটারেচারে যে মডার্ন এজ, সেই মডার্ন এজ অর্থাৎ 20th সেঞ্চুরির অন্যতম সেরা একজন কবি ডব্লিউ.বি. ইয়েটস। ইনি অ্যাজ এ মিস্টিক পোয়েট পপুলার ইন ইংলিশ লিটারেচার। ইনি কিন্তু ইংরেজি সাহিত্যে মিস্টিক পোয়েট হিসেবেই জনপ্রিয়। এই কবিতার মধ্যেও কিন্তু আমরা একটা আলাদা দিক দেখতে পাব। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, কবি ডব্লিউ.বি. ইয়েটস ইনি একজন আইরিশ পোয়েট। আইরিশ মানে হচ্ছে আয়ারল্যান্ডের বাসিন্দা। যেহেতু আইরিশ পোয়েট ছিলেন, আইরিশ পোয়েট হওয়ার কারণে তার মধ্যে আইরিশ মুভমেন্টের একটা প্রভাব ভীষণভাবে পরিলক্ষিত হয়। কারণ আইরিশ মুভমেন্টে শোনা যায় তিনি নাকি অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিলেন। সেই কারণে আইরিশ মুভমেন্টের প্রভাব তাঁর লেখার মধ্যে কিন্তু পড়তে বাধ্য। আমাদের ক্ষেত্রেও যেমন রবীন্দ্রনাথ, নজরুল, যারা সেই ইংরেজ শাসনকালে লিখেছেন, তাদের লেখার মধ্যে সেই ইংরেজদের সময়কার আমাদের ভারতবর্ষের পরিস্থিতি, সেগুলোর প্রভাব তো আমরা দেখতে পেয়েছি। সেগুলো নিয়ে তারা তো লিখেছেন, তা সেগুলো কিন্তু তারা প্রভাব মুক্ত করতে পারেননি। ঠিক সেরকম ইনিও কিন্তু সেই আইরিশ মুভমেন্টের একটা প্রভাব তার মধ্যে দেখা গেছে।
তাছাড়াও ক্রিশ্চিয়ানিটি, সেই সময় ক্রিশ্চিয়ানিটির যে একটা সেরিন ব্যাপার আছে, একটা শান্তশিষ্ট ব্যাপার আছে, একটা ইনোসেন্স আছে, সরলতা আছে, সেইগুলো যেন কোথাও না কোথাও একটা বিভিন্ন কারণে লুপ্ত হয়ে যাচ্ছিল। সেটারও কিন্তু একটা ছবি এখানে আমরা দেখতে পাবো। যাই হোক, এই কবি আধুনিক যুগের একটা অন্যতম সেরা কবি। তিনি যখন কবিতাটি লিখছেন সেই টাইমটা খুব ভাইটাল। কবিতাটি লিখেছেন 1919 সালে তিনি কবিতাটি লিখলেন। এই 1919 সালের আগের প্রেক্ষাপটটা একটুখানি তোমাদের দেখতে হবে। 1919 সালের আগের প্রেক্ষাপটটা কি হয়েছিল? সেখানে 1914 সালে কি হলো তোমরা নিশ্চয়ই সকলে জানো। প্রথম বিশ্বযুদ্ধ, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। একটা বিরাট প্রভাব পড়েছিল সমাজে, দেশে, জনমানুষে। তারপরে 1916 সালে এলো আইরিশ মুভমেন্ট। ওই তৎকালীন সময়ে আইরিশ যারা একেবারে সাধারণ মানুষ, তারা কিন্তু ইংরেজ শাসনের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠলেন। তারা তাদের কণ্ঠকে তুলে ধরলেন, প্রতিবাদে ফেটে পড়লেন। তার প্রভাব কিন্তু এখানেও পড়েছে। এই 1914 ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, তারপর 1916 সেই আইরিশ মুভমেন্ট, এই সবের কারণে সেখানে কিন্তু চরমভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সেই আয়ারল্যান্ডে। সেই বিশৃঙ্খলা এতটা চরম মাত্রায় পৌঁছেছিল যেটা কবিকেও ভীষণভাবে আলোড়িত করেছিল। কবির মধ্যেও একটা হতাশা গ্রাস করেছিল। সেই হতাশা, সেটারই একটা প্রভাব কিন্তু আমরা এই কবিতায় দেখতে পাব। আর যে কথাগুলো বললাম এখানে আমি সেগুলো পয়েন্ট করে করে দিয়েছি। এই পয়েন্টগুলো একটু তোমরা নোট ডাউন করে নেবে, ঠিক আছে? এই পয়েন্টগুলো নোট ডাউন করে রাখবে। এগুলোই তোমাদের এমসিকিউর ক্ষেত্রে বিভিন্নভাবে কাজে লাগবে। এবার সরাসরি আমরা কবিতায় আসছি। কবিতার বিভিন্ন ইমাজারি, বিভিন্ন রকম ফিগার অফ স্পিচ কবি কিন্তু ব্যবহার করেছেন। সেটা অন্যান্য কবিতার ক্ষেত্রেও তোমরা তো দেখেছো। সেই ফিগার অফ স্পিচ কী কী ব্যবহার করেছেন সেগুলোও আমি কিন্তু পড়াতে একটু ডিটেলসে টাচ করে দেব। সেগুলো কিন্তু একটু মনে রেখো। এই রকমভাবে এই যে কি ফ্যাক্টসগুলো দিয়েছি, এই কি ফ্যাক্টসগুলোকে মাথায় রাখবে। আর কবিতাটায় পড়াবার সময় আমি যে বিষয়গুলো বলছি সেগুলোকে মনে রাখবে। তাহলে তোমাদের শর্ট কোশ্চেন উতরে যেতে পারবে। ওকে, তো শুরু করি কবিতাটা। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং গায়ার, দ্য ফ্যালকন কান্ট হিয়ার দ্য ফ্যালকনার। ক্রমবর্ধমান, অনবরত ঘুরতে 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 বাজ পাখি তার মালিকের কথা আর কর্ণপাত করছে না। একটা বাজ পাখি, সে কিন্তু তার মালিকের কথা আর কর্ণপাত করছে না। মালিক কি বলছে তার কথা শুনছে না। থিংস ফল অ্যাপার্ট, সব কিছু এদিক ওদিক ছড়িয়ে পড়ে আছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, মানে সেন্টার যে প্রশাসনের কেন্দ্রে, তারাও সেই পরিস্থিতিকে আর নিয়ন্ত্রণে রাখতে পারছে না। নিয়ার অ্যানার্কি ইজ লুজড আপ অন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে যেন একটা অদ্ভুত নৈরাজ্য গ্রাস করেছে, অদ্ভুত একটা বিশৃঙ্খলা যেন গ্রাস করেছে। দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজড অ্যান্ড এভরিহোয়ার দ্য সেরেমনি অফ ইনোসেন্স ইজ স্ট্রাউন্ড। রক্তে বাঁধ ভাঙা রক্ত এদিক ওদিক আস্তে আস্তে বয়ে যাচ্ছে, ছড়িয়ে পড়ছে। তাহলে রক্ত পড়ছে, রক্ত বয়ে চলেছে, এই রক্তের ঢেউ কেন? চারিদিকে একটা বিশৃঙ্খলা, অদ্ভুত রকম পরিস্থিতি, খুনোখুনি, সেই কারণেই এই রকমভাবে রক্তের স্রোত বয়ে চলেছে। আর ইনোসেন্স, সরলতা সেটা একেবারে মানুষের মধ্য থেকে উধাও হয়ে যাচ্ছে। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন,
যারা যারা সবচেয়ে ভালো তারাও এখন বিশ্বাস হারিয়ে ফেলছে, তারাও আর ঈশ্বরের প্রতি বা নিজেদের প্রতি বিশ্বাস রাখতে পারছে না। while the worst are full of passionate intensity, যেখানে সবচেয়ে খারাপ, সবচেয়ে নিষ্ঠুর তারা যেন সর্বত্র গ্রাস করছে, সব জায়গায় তাদের ভয়ঙ্কর থাবা বিরাজ করছে, বিস্তৃত করছে। এটা গেল কবিতার প্রথম 8টা লাইন। এভাবেই দেখবে কবিতায় দুটো স্ট্যাঞ্জা করেছেন কবি। একটা ফার্স্ট পার্ট বা ফার্স্ট স্ট্যাঞ্জা, সেই ফার্স্ট স্ট্যাঞ্জায় দেখবে 8 লাইনস আছে, 8টা লাইন। আর সেকেন্ড স্ট্যাঞ্জা, সেই সেকেন্ড স্ট্যাঞ্জায় 14 লাইনস। তিনি এইরকমভাবেই তার এই কবিতাটিকে সাজিয়েছেন। এই সেকেন্ড স্ট্যাঞ্জায় 14 লাইনস, সেটা যাওয়ার আগে এই যে ফার্স্ট স্ট্যাঞ্জা আমি যে পড়ালাম সেখানে কয়েকটা ফিগার অফ স্পিচ ব্যবহার করেছে, সেইগুলো একটু বলে দিই। এই যে প্রথমেই দেখলে যে দ্য ফ্যালকন অ্যান্ড দ্য ফ্যালকনার, সেকেন্ড লাইনে ফ্যালকনার, এই ফ্যালকনার এখানে কিন্তু কবি মেটাফোরের ব্যবহার করেছেন। দ্য ব্লাড ডিম টাইড, এটার মধ্যেও কিন্তু সেই মেটাফোরের প্রয়োগ তিনি করেছেন। শিওরলি সাম রেভেলেশন ইজ অ্যাট হ্যান্ড, নিশ্চিতভাবেই একটা পরিবর্তন, একটা উন্মোচন আসতে চলেছে। শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ হ্যান্ড, নিশ্চিতভাবেই দ্বিতীয় আগমন আসন্ন। এখানে দ্বিতীয় আগমন, এই যে দ্বিতীয় আগমন কার আগমনের কথা বলা হচ্ছে, এটাকেও কিন্তু বুঝতে হবে। অ্যাকচুয়ালি দ্য পোয়েট ওয়াজ আ ক্রিশ্চিয়ান, তিনি খ্রিস্টান ছিলেন। অ্যাজ এ খ্রিস্টান হি বিলিভস ইন জেসাস ক্রাইস্ট অ্যান্ড হি বিলিভ দ্যাট জেসাস ক্রাইস্ট ক্যান স্টপ দিস। তিনি মনে মনে প্রার্থনা করছেন যে সেকেন্ড কামিং অর্থাৎ জেসাস ক্রাইস্ট প্রথমবার যখন এসেছিলেন তারপরেও এই বিশৃঙ্খলা থেকে মুক্তি দেওয়ার জন্য তিনি আবারও পৃথিবীতে আসতে চলেছেন। কিন্তু শেষ পর্যন্ত সেটা কিন্তু সম্ভব হচ্ছে না, কারণ কবি এই বিশ্বাসটা করতে পারছেন না যে সেকেন্ড কামিং অর্থাৎ জেসাস ক্রাইস্ট আবারও আসবেন, এসে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবেন, সেটা সম্ভব হবে, সেই বিশ্বাসটাও তিনি নিজের মধ্যে আনতে পারছেন না। সেই জন্য তিনি বলছেন, দ্য সেকেন্ড কামিং হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট when a vast image out of spiritus mundi troubles my sight। তিনি সেকেন্ড কামিংয়ের কথা ভেবেই বলছেন, সেটা হার্ডলি আর দোজ ওয়ার্ড আউটস, যেই মুহূর্তে সেই কথাগুলো বহিঃপ্রকাশ হলো তখনই হঠাৎ করে চোখের সামনে ভেসে উঠল এ স্পিরিটাস মান্ডি ট্রাভেলস উইথ মাই সাইট, মানে ভয়ঙ্কর একটা মান্ডি, ভয়ঙ্কর একটা চিত্র, ভয়ঙ্কর একটা ছবি, ভয়ঙ্কর একটা মূর্তি, সেটা যেন উঠে আসছে। Somewhere in sands of the desert is shape with lion body and the head of a man। কি সেই যে ভয়ঙ্কর একটা দৈত্যাকার কেউ একজন উঠে আসছে, তার আকারটা কীরকম? সেই ক্লাস 6-এ তোমাদের স্ফিন্স পড়েছিলে, সেই স্ফিন্সের মূর্তির মতো। তার বডিটা লায়ন্স বডি, সিংহের, আর মাথাটা হিউম্যান মাইন্ড, মানুষের। এইরকম এক অদ্ভুত কিম্ভূত আকার মূর্তি নিয়ে উঠে আসছেন। এ গ্লেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, তার দৃষ্টি একেবারে ভয়ঙ্কর, একেবারে পিটিলেস, একেবারে করুণাহীন, ভয়ঙ্কর দৃষ্টি। সেটাকেও অ্যাজ দ্য সান, সূর্যের মতো, এখানে সূর্যের মতো বলা হয়েছে। ইজ মুভিং ইটস স্লো থ্রাইস
আস্তে আস্তে তার সেই থাবা বিস্তার করছে। while all about it reels shadows of the indignant desert birds, আর তখন তার চারিদিকে অদ্ভুত ডেজার্ট বার্ডস, সেই মরুভূমির পাখির ছায়া বিস্তার করছে। দ্য ডার্কনেস ড্রপস এগেনস্ট বাট আই নো নাও, আবার যেন সেই অন্ধকার ড্রপস গ্রাস করছে। অন্ধকার মানে এখানে সেই বিশৃঙ্খলা আবার যেন গ্রাস করছে। বাট নাও আই নো, কিন্তু এখন আমি জানি, দ্য 20 centuries of stony sleeps were vexed to nightmare by a rocking cradle, সেই বিংশ শতকের পাথুরে নিদ্রা সেটা যেন একটা ভয়ঙ্কর দোলাচলের মধ্য দিয়ে দুঃস্বপ্নে বিঘ্নিত হয়েছে। অ্যান্ড হোয়াট ব্রাভ বিস্ট ইটস আওয়ার কাম রাউন্ড স্লাউচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন। কি ভয়ঙ্কর রাভ বিস্ট, সেই ভয়ঙ্কর একটা পশু, সেই পশু আস্তে আস্তে বেথলেহেমের দিকে এগিয়ে চলেছে। বেথলেহেম, কেন বেথলেহেমের কথা এলো? বেথলেহেম জেসাস ক্রাইস্টের জন্মস্থান, যেখানে যীশুখ্রিস্ট জন্মেছিলেন, সেই জন্মস্থানের দিকে আস্তে আস্তে সেই ভয়ঙ্কর পশুটা এগিয়ে যাচ্ছে। অর্থাৎ যীশুখ্রিস্টের নবজন্ম এই পরিস্থিতিতে প্রয়োজন হলেও হয়তো তাকে আমরা পাবো না, তার জায়গায় ভয়ঙ্কর পিশাচ তারা নৈরাজ্য কায়েম করার জন্য তারা যেন বেথলেহেমের দিকে এগিয়ে চলেছে। এভাবেই কবি তার সেই সময়কার যে রাজনৈতিক অর্থনৈতিক পরিবেশ, যে একটা বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলাকে কিন্তু তিনি সুন্দরভাবে তুলে ধরলেন। এই যে সেকেন্ড স্ট্যাঞ্জা, 14 লাইন্সের সেকেন্ড স্ট্যাঞ্জা, সেখানে আমরা কিছু ইম্পর্ট্যান্ট ফিগার অফ স্পিচ পেলাম, সেগুলো একটু দেখে নিই। এখানে দেখো, এই যে শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, কবি বললেন না যে নিশ্চিতভাবেই সেকেন্ড কামিং হাতের মুঠোয়, অর্থাৎ আসছে। এই জায়গাটায় কিন্তু কবি হাইপারবোলের প্রয়োগ করলেন। ইট ইজ অ্যান হাইপারবোল, এখানে আমি এটা পয়েন্ট আউট করে দিয়েছি, এটা হাইপারবোল। এছাড়াও কিছু ইমাজারি ব্যবহার করেছেন, যেমন ধরো এই যে রাফ বিস্টটা অ্যাকচুয়ালি মেটাফোরের মধ্যেই পড়ছে। কিছু ইমাজারি, ওই যে সেকেন্ড কামিংয়ের কথা বলা হয়েছে, তারপরে দ্য ডার্কনেস ড্রপস এগেন্স্ট, এইরকমভাবে কিছু ইমাজারির প্রয়োগও করেছেন। কিন্তু অ্যালিটারেশান কিছু আছে, এই অ্যালিটারেশানটা অত বেশি ইম্পর্ট্যান্ট নয়। এই মেটাফোর, হাইপারবোল, এইগুলোকে একটু মাথায় রাখবে, এগুলোকে কোনোভাবে শর্ট কোশ্চেন্সের মধ্যে আসতে পারে। ঠিক আছে, আশা করি কবিতাটা তোমাদের কাছে আমি খুব সংক্ষেপে, আরও অনেক কিন্তু বলার ছিল, আমি বারবার বলছি, কিন্তু কম সময়ের মধ্যে আনার জন্য আমি ছোট করে বললাম। আশা করি সব পয়েন্টসগুলো এখানে দিয়েছি, তোমাদের সেটা অনেকটা হেল্পফুল হয়েছে। তো আবারও বলছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখো, যাতে করে আবারও যখন আমি এই সিরিজের ক্লাস নিয়ে আসবো, তোমরা আগে থেকে নোটিফিকেশান পেতে পারো। আর যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। ওকে।